শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং ওগুলো পর্যালোচনা করে থাকি এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও একজন অতিথি আমাদের সাথে যুক্ত হবেন ভারত থেকে। আমরা জানি যে ভারতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন নিয়ে কথা বলবার জন্য এবং সেটি নিয়ে কথা বলবো আমরা একটু পরেই। তার সাথে আপনাদেরকে যুক্ত করে দেবো। এর আগে আমরা চলে যাচ্ছি মূল আয়োজনের শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে, দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা সেটি আপনাদেরকে জানাচ্ছি এক এক করে। শুরুতেই আমরা যেটি বলছিলাম যে ভারতের যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে সংবাদ প্রকাশ করছে। বিশ্বের সবগুলো গণমাধ্যমেই নিশ্চয়ই এই সংবাদগুলো প্রাধান্য পেয়ে থাকে, কারণ যেহেতু পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে গণতান্ত্রিক দেশ হিসেবে যে দেশটির পরিচিতি এখনো পর্যন্ত রয়েছে সেটি হচ্ছে ভারত। সেই ভারতের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের খবরই আমরা দেখছি। একেবারে শুরুতেই দেশ রূপান্তর করেছে ফ্যাকাশে মোদিতে উজ্জ্বল ইন্ডিয়া। সর্বোচ্চ আসন পেলেও একা সরকার গঠন করতে পারবে না বিজেপি। মোদিকে প্রধানমন্ত্রী হতে নির্ভর করতে হবে জোট সঙ্গীদের উপর। সরকার গঠনে গুরুত্বপূর্ণ নীতিশ নাইডু। পূর্বাভাসের তুলনায় অবিশ্বাস্য ফল ইন্ডিয়া জোটের। সরকার গঠন জটিল হয়ে উঠতে পারে। আমরা দেখছিলাম যে একটি সমীকরণ দেওয়া আছে ভোটের। মোট আসন 543টি, এর মধ্যে সরকার গঠন করতে প্রয়োজন 272টি। এর মধ্যে এনডিএ জোট বিজেপি 294, আমরা দেখলাম যে 294টি পেয়েছে। ইন্ডিয়া জোট পেয়েছে 232টি, কংগ্রেস 92টি। সর্বশেষ 526 আসনের ফলাফল ইতিমধ্যেই রয়েছে, যেটি আমরা দেখছি যে ইতিমধ্যেই মোদির যে দল রয়েছে সেটি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও আমরা দেখছি যে জোট সরকার গঠন করবার জন্য যে কয়েকটি আসন দরকার সেটি কিন্তু পেয়েছেন, তবে সে কিন্তু একা সরকার গঠন করতে পারছেন। আমরা দেখছিলাম যে বিগত যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে 2014 এবং 2019-এর সেই নির্বাচনে কিন্তু আমরা দেখেছিলাম যে মোদির যে দল বিজেপি একই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কিন্তু সরকার গঠন করেছেন। এবার কিন্তু সেই সরকার গঠন করতে তার জোটবদ্ধ হয়েই সরকার গঠন করতে হবে, সেটি নিয়ে আমরা পরে দর্শক আলোচনা করব। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আমরা দেখছি আসছে 7,97,000 কোটি টাকার বাজেট। 2024-25 অর্থ বছরের যে বাজেট সেই বাজেটের আকার আমরা দেখছিলাম। এর পাশে আমরা দেখছি পশ্চিমবঙ্গে ঘাস ফুলেরই সুবাস। গুরুত্বহীনরা গুরুত্ব পেয়েছে, আমরা চেয়ে দেখছি। বৈঠকে 14 দলের শরিকরা। নতুন কিংস পার্টি তৈরি হবে না সেই নিশ্চয়তার দাবি। বোঝাপড়া না করে ঐক্যবদ্ধ কর্মসূচি যেতে চায় না শরিকরা। এরপর নিচের দিকে আমরা দেখছি কয়লা আমদানিতে এক কোম্পানিকে সুযোগ দিতে বিশেষ টেন্ডার। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, নদী নেই খাল নেই তবুও হচ্ছে সেতু। ছবি দেখে মনে হবে কৃষি জমিতে পানির পাম্প বসছে, আসলে তা নয়, এখানে চলছে সেতুর কাজ। কিন্তু দর্শক, আমরা অন্যান্য জায়গায় দেখি যে আসলে যেখানে দরকার আসলে সেই সব জায়গায় লাখ লাখ মানুষ যেখানে ভোগান্তিতে রয়েছে একটি খালের, একটি সেতুর জন্য, একটি ব্রিজের জন্য, একটি কালভার্টের জন্য, অন্যদিকে যেখানে একেবারে প্রয়োজনই নেই ক্ষেতের মধ্যেও কিন্তু একটি সেতু করা হয়েছে। বাংলাদেশে এই ধরনের সংবাদ মাঝে মধ্যেই দেখা যায়, সেতু ও বাঁশ দিয়ে করতে দেখা যায়, এই ধরনের সংবাদ মাঝে মধ্যেই গণমাধ্যমে প্রকাশিত হয়। সেই ধরনের একটি সংবাদই আমরা দেখলাম। পিকে বাচ্চুর দেখানো পথেই বেঞ্জির। দুদকে হাজির হবেন কিনা তিনি জানেন আইনজীবী। দর্শক, আমরা দেখছিলাম যে গত কয়েকদিন ধরেই যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বেনজির, যে পুলিশের সাবেক প্রধান ছিলেন আইজিপি বেনজির আহমেদকে নিয়ে, যে তার আসলে বিদেশ চলে যাওয়া নিয়ে নানান ধরনের কথা রয়েছে। তবে দুর্নীতি দমন কমিশন থেকে যেটি বলা হয়েছে যে সে যদি তাকে যে 6 তারিখে দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদ করবার জন্য ডাকা হয়েছে, তাহলে যদি তিনি না আসেন তাহলে বোঝা যাবে যে আসলে তার কোনো বক্তব্য নেই, অর্থাৎ যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে সবগুলি সত্যি এবং এই অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে যদি তিনি আসেন নিশ্চয়ই তার যে বক্তব্য রয়েছেন সেগুলো তিনি পেশ করবেন এবং তিনি এখনো পর্যন্ত আসলে নানান ধরনের কথা রয়েছে। তিনি আসলে সেকেন্ড হোম কোথায় করেছেন, কোথায় তার সম্পত্তি করেছেন সেটি নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা কিন্তু রয়েছে। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। পরবর্তী পত্রিকা আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করছে দিল্লির গদি আবারও মোদির। নির্ভর করতে হবে নীতিশ নাইডুর উপর, চমক দেখিয়ে শক্তিশালী বিরোধী জোট। যেভাবে ঘুরে দাঁড়ালো কংগ্রেস, ফলাফল বিশ্লেষণ। পশ্চিমবঙ্গে আবারও মমতা ম্যাজিক। লোকসভা নির্বাচন, বিজেপির জোট 2024 সালে পেয়েছে 293টি, কংগ্রেসের জোট পেয়েছে 233, অন্যান্য দল 17টি। 2019 সালে আমরা দেখছিলাম যেখানে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল বিজেপি, নরেন্দ্র মোদীর দল 353টি আসন পেয়েছিলেন, এর মধ্যে কংগ্রেস পেয়েছিল 91টি। কিন্তু এবার কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, যেখানে কংগ্রেসের 233টি ভোটে কিন্তু 233টি আসন কিন্তু তারা পেয়েছে। আমরা দেখছিলাম যে পত্রিকার একেবারে শুরুর দিকে সবগুলো সংবাদই ভারতের যে নির্বাচন, লোকসভা নির্বাচন, সেই নির্বাচন নিয়ে করা হয়েছে।
8 লাখ কোটির বাজেট কাল, মূল্যস্ফীতি, ডলার সংকটের মতো চ্যালেঞ্জ সামনে অধিবেশন বসছে আজ। 2024-25 অর্থ বছরের যে বাজেট সেটি আমরা দেখছিলাম যে বৈশ্বিক সংকট, দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক টানাপোড়েন থেকে বেরোতে IMF এর পরামর্শ জাতীয় বাজেটের পরিধি কমিয়ে এনেছে সরকার, আমরা দেখছিলাম। তবে অনেক বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে বাংলাদেশ এখন যে উন্নয়নের পথে হাঁটছে, উন্নয়নশীল দেশ হিসেবে উন্নত একটি দেশের দিকে এগোচ্ছে, এই সময়ে কিন্তু আসলে এই ধরনের বাজেট করা উচিত হয়নি, তাদের আরও বড় বাজেট করা উচিত ছিল, অনেক বিশেষজ্ঞরা বলছেন। কারণ বাজেটের আমরা দেখি নানানভাবে তারা বলছিলেন যদি আয় বাড়ে কোনো সংসারে তাহলে কিন্তু খরচ যদি বেড়ে যায় তাহলে যারা সংসারে কর্তা রয়েছেন তারা কিন্তু আয়ও বাড়ানোর চেষ্টা করেন। অর্থাৎ যে কারণে আমরা দেখি যে পৃথিবীতে ক্রেডিট কার্ডের ব্যবহার কিন্তু অনেক বেড়েছে, বিশেষ করে আমেরিকাতে। ফলে বাংলাদেশেরও সে একইভাবে যদি বাংলাদেশের পুরো আর্থিক ব্যবস্থাপনা একটি পরিবারের সাথে তুলনা করা যায়, সেক্ষেত্রে যদি বাজেট বাড়ানো যেত, আকার যদি বড় হতো, তাহলে এই টাকা কোনো না কোনোভাবেই আমরা জানি যে সেটি নেওয়া যেত। আমরা দেখছি যে অনেকে অনেক কথা বলছিলেন যে আসলে বাংলাদেশের যে এই যে টাকাগুলো করবার যে বাজেট করেছে সেগুলো পরিশোধ করবার জন্য, সেগুলো করবার জন্য কিন্তু বিদেশের যে ঋণ আমাদের নিতে হয় সেটি আসলে নেওয়ার প্রয়োজন হতো না যদি ভালো যদি মিসম্যানেজমেন্ট বলা হয়, যেটিকে আসলে যদি সেটি না করা হতো এবং যারা করদাতা রয়েছেন সবাই যদি কর দিত এবং বিশেষ করে যেসব বিদেশ থেকে যে টাকা বাংলাদেশে আসছে রেমিটেন্সের মাধ্যমে সেটি যদি হুন্ডির মাধ্যমে না আসে, সরাসরি ব্যাংকের মাধ্যমে আসতো, তাহলে কিন্তু আমরা দেখছিলাম যে এই যে বাজেটের যে টাকার যে সংকুলন রয়েছে সেই টাকার সংকুলন কিন্তু হতো না। ফলে দেশের অভ্যন্তরীণ যে সম্পদ ছিল এবং বাংলাদেশের যে টাকা ছিল সেই টাকা দিয়ে বাজেটের যে টাকা ছিল সেটি পরিশোধ হতো। ফলে প্রতিনিয়ত এই যে বাজেটের বিদেশি ঋণ নির্ভরতা, বিদেশের উপর ঋণ বেড়ে যাওয়া, ডলার দাম বৃদ্ধি, ফলে বাংলাদেশের উপর এক ধরনের চাপ কিন্তু সৃষ্টি হয়েছে। ফলে বাংলাদেশ সরকার কিন্তু এই কারণেই এবারের বাজেটের আকার কিন্তু ছোট করেছেন। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে কয়লা আমদানি, এক কোম্পানিকে সুযোগ দিতে বিশেষ টেন্ডার। আরও একজনের জবানবন্দি, ভারতীয় এমপি আনার খুন রহস্য। বেনজিরকে নিয়ে থামছেই না বিতর্ক, আওয়ামী লীগের কেউ নন বেনজির আজিজ, ওবায়দুল কাদের। অসংখ্য আজিজ বেনজির তৈরিতে আওয়ামী লীগ, মির্জা ফখরুল হাজির না হলে তার বক্তব্য নেই ধরে নেওয়া হবে দুদক কমিশনার, যেটি আমরা বলছিলাম একটু আগে। দর্শক, এটি নিয়ে বিভিন্নভাবে রাজনীতি হচ্ছে। আমরা দেখছি যে বাংলাদেশে কোনো একটি প্রেক্ষাপট তৈরি হলে সেটি নিয়ে নানানভাবেই এক এক দল এক একভাবে আসলে চেষ্টা করেন যে রাজনৈতিকভাবে যাতে কারো দলে বা কারো গায়ে আঁচ না পড়ে সেই একটি বিষয়। কিন্তু দেশের একটি বিষয়টি হচ্ছে যে দেশের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, দেশ থেকে কি পরিমাণ টাকা বাহিরে চলে যাচ্ছে এবং একজন কর্মকর্তা কিভাবে এত টাকা আসলে সরকারি কর্মকর্তা কিভাবে এত টাকার মালিক বনে যান, সেটি নিয়ে আসলে এখন কথা বলা দরকার, সেটি নিয়ে আসলে ভাবা দরকার। আমরা দেখছিলাম যে কিছুদিন আগে একটি বিচারপতির শেষ যেদিন আসলে অফিস ছিল, অর্থাৎ শেষ কার্য দিবস ছিল, তাকে যে বিদায় অনুষ্ঠান জানানো হয়েছে, তিনি কিন্তু বলেছিলেন যে একজন সরকারি কর্মকর্তা কিভাবে শত শত কোটি টাকার মালিক হন সেটি আসলে সবার ভাবা উচিত। এবং সেটি যদি আসলে করা হয় তাহলে বাংলাদেশের এই যে মানুষের যে ভোগান্তি রয়েছে, অনেক মানুষই দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে, আবার যারা ধনী হচ্ছে তাদের সম্পত্তি শুধু বেড়েই চলছে, এই জিনিসটি কিন্তু অনেকাংশেই কমে যেত, সবার কাছেই টাকা থাকতো, সবাই কিন্তু বাংলাদেশের যে সোনার বাংলাদেশ সেটি কিন্তু নিশ্চিত হতো। দর্শক, আমার হাতে রয়েছে এই মুহূর্তে দৈনিক ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে, ভারতের লোকসভা নির্বাচন, সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি জোট, জোট সরকার গঠনের ঘোষণা মোদির, হাল ছাড়ছে না কংগ্রেস, কংগ্রেস ঘুরে দাঁড়ালো, একক সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি। এনডিএ জোট 292, ইন্ডিয়া জোট 225, অন্যান্য 16। শরিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবো, সরকার না বিরোধী দল ইস্যুতে সাংবাদিকদের রাহুল গান্ধী। নীতিশ নাইডুতেই ভরসা বিজেপি ও কংগ্রেসের, সরকার গঠনের ফ্যাক্টর এন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বৈদেশিক মুদ্রা অর্জনে চায়ের বহুবিধ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর। দর্শক, আমরা জানি যে গতকাল বিশ্ব চা দিবসের যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই আহ্বান জানিয়েছেন। আমরা একটি ছবি দেখছি, সৈয়দপুর নীলফামারী উপজেলার প্রতিটি অঞ্চলে এবার কাঁঠালের ব্যাপক ফলন হয়েছে, গাছে গাছে ঝুলছে সুস্বাদু এই ফল, এই কারণে লাভের আশা হাসি ফুটেছে চাষিদের মুখে। ডামেক থেকে নবজাতক চুরি। দর্শক, এই ধরনের অভিযোগ কিন্তু মাঝে মধ্যেই শোনা যায় যে আসলে হাসপাতাল থেকে নবজাতক চুরির যে ঘটনা, আমরা গতকালকেও দেখেছি যে দুপুরে 212 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ওয়ার্ডের ঘটনা ঘটার পরে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছেন এবং সেটি খুঁজবার জন্য কিন্তু তোড়জোড় চালিয়ে যাচ্ছে তারা। ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠান অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ পেতে যাচ্ছে এবারের বাজেটে। মালয়েশিয়ার শ্রম বাজার, দুই দেশের সরকারের উপর দায় চাপালেন এজেন্সি মালিকরা। চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে আবার ঝরল প্রাণ, আগ্রাবাদে শতাধিক কিশোর গ্যাং।
দর্শক ইত্তেফাকের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। দর্শক আমার হাতে আরো বেশ কিছু পত্রিকা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা যেমনটি বলছিলাম যে আসলে আমরা অনুষ্ঠানের আমাদের যে নিয়মিত অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানে আমরা একজন অতিথি যুক্ত করে থাকি এবং সমসাময়িক বিষয় নিয়ে তিনি আমাদের সাথে কথা বলে থাকেন। আজকে আমরা সবগুলো পত্রিকা দেখি। এখন আমাদের হাতে যে পত্রিকাটি রয়েছে সেটিরও প্রধান সংবাদ শিরোনাম আমরা দেখছি ভারতে মোদি ম্যাজিকে ধাক্কা। আমরা দেখছিলাম যে আসলে সবগুলো পত্রিকাতেই আজকে প্রধান যে সংবাদ শিরোনাম করা হচ্ছে সেটি হচ্ছে ভারতের অষ্টাদশ যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে 2014 এবং 2019-এ ভারত বিজেপি যে সরকার গঠন করেছিলেন ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার দল কিন্তু এবারও সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু এবারে সরকার গঠন করতে গেলে কিন্তু একা কিন্তু সরকার গঠন করতে পারছে না, তার জন্য জোটবদ্ধ হয়ে কিন্তু এবার যে সরকার গঠন করতে হবে সেটি নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা রয়েছে। এদিকে নীতিশ নাইডুর দরও বেড়েছে, আসলে কংগ্রেসের সাথে তারা আসলে জোটবদ্ধ হবে কিনা বা বিজেপির সাথে জোটবদ্ধ হয়ে এটি নিয়ে আসলে নানান ধরনের জল্পনা কল্পনা হচ্ছে। তো সেই বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন ভার্চুয়ালি, ডক্টর নুরুল ইসলাম বাবুল, শিক্ষক, লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক। ডক্টর নুরুল ইসলাম বাবুল, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আমরা দেখছিলাম যে সবগুলো পত্রিকার মধ্যে আজকে ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচন রয়েছে। আপনি যেহেতু একেবারে সরাসরি সেখান থেকে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, নির্বাচনটি একেবারে কাছ থেকে দেখেছেন, আমরা দেখেছিলাম যে 2019 সালের যে নির্বাচনের ফলাফল সেখানে বিজেপির যে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া এবং যে রাহুল গান্ধীর যে দল তার যেই অবস্থা ছিল, কিন্তু এবারের সেই নির্বাচনে কিন্তু কংগ্রেস অনেকটাই জয়ের কাছাকাছি চলে গিয়েছিল। ভারতীয় বিজেপি পার্টি কিন্তু সেই দিক থেকে অনেক আসন কম পেয়েছে, কিন্তু তারপরেও কিন্তু টানা তৃতীয়বারের মতোই মানুষ আস্থা রাখতে যাচ্ছে ভারতে প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদী দল বিজেপির উপরে। আসলে কি মনে হয়েছে আপনার এই নির্বাচনে আসলে জোটবদ্ধভাবে সরকার গঠন করতে গেলে কি পরিস্থিতি হতে পারে, বা বিজেপির সাথে নীতিশ নাইডুর দল জোট গঠন করবে কিনা, কি মনে হয়েছে আপনার? জি, ধন্যবাদ আপনাকে। আমি দেখতে পাচ্ছেন আমি একটু মুচকি মুচকি হাসছি। এবার বলা হচ্ছিল মোদি ম্যাচ। সবসময় ভারতের আসলে ইলেকশনটা বা নির্বাচনটা আমি বহু বছর ধরে এখানে থেকে দেখে আসছি। প্রথমত এবার যেটা আমি দেখছিলাম যে মোদি ম্যাজিক যেটা বলা হচ্ছে, আসলে এখানে দল থেকে একজন ব্যক্তিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছিল, ব্র্যান্ডিং হিসেবে মোদিকে তুলে ধরা হয়েছে। মোদি ম্যাচ মানে বিভিন্ন বিজ্ঞাপন, কোটি 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 টাকার বিজ্ঞাপন বিভিন্ন ইউটিউব করলে, টেলিভিশন করলে বা সমস্ত জায়গাতেই আমরা দেখেছি। সেই 9ই এপ্রিল থেকে আপনি জানেন যে ইলেকশন শুরু হয়েছে এবং এটা শেষ হয়েছে 1 জুন। প্রায় 2 মাস ধরে নির্বাচনটা চলেছে। এবং এই যে মোদি ম্যাজিক, সেখানে বিজেপি বলে যে একটা পার্টি আছে, মানে এখানে দল থেকে একজন ব্যক্তিকে বড় করে দেখানো হচ্ছিল বা হচ্ছে এখন মোদি ম্যাজিক বলে, ঠিক আছে। এবং আপনারা জানেন যে মোদি একসময় কয়েকদিন আগে একটা বক্তব্য ওয়েস্ট বেঙ্গলে এবং বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে উনি বলেছিল যে আপনারা আমাকে পাগল বলতে পারেন, কিন্তু আমি ঈশ্বরের অবতার। ঈশ্বরের অবতার মানে হচ্ছে দেবতা, ঠিক আছে, কাইন্ড অফ দেবতা বা দেবতার রূপ। এবং ঈশ্বরটাকে মানে মায়ের, আমরা যেভাবে বায়োলজিক্যালি জন্মগ্রহণ করি, সে সেইভাবে বায়োলজিক্যালি সে মিন করতে চেয়েছে, বায়োলজিক্যালি জন্মগ্রহণ করেনি, ঈশ্বর তাকে পাঠিয়েছে। মানে আমাদের যদি মুসলমান হিসেবে আমরা বলি, তাহলে নবী বা পয়গম্বর যেভাবে আসেন বা যে ব্যবহার করেন বা সমাজে যে ভূমিকা থাকে, সেইটা মোদী জনগণকে বোঝাতে চেয়েছেন। অর্থাৎ মোদী ছাড়া ভারতবর্ষ চলবে না। অন দি আদার হ্যান্ড, যে মোদী যে ভারতবর্ষের জন্য ভালো নয়, সেটা বিরোধী দলগুলো কিন্তু আপনি জানেন ইন্ডিয়া জোট হয়ে গত 1 বছর ধরে কাজ করছে। এবং এই যে রাহুল গান্ধী, আমি ব্যক্তিগতভাবে বয়সের দিক থেকেও প্রায় আমার সমান, এবং রাহুল গান্ধীর যে ইমেজ এবং তার যে পার্সোনালিটি এবং গান্ধী পরিবারের যে রাজনৈতিক যে দীক্ষা আমরা তার মধ্যে দেখতে পাই, সেটা 1 বছর আগে আপনি জানেন যে ভারত যাত্রা থেকে শুরু হয়েছে। ভারত যাত্রাটা হচ্ছিল যে রাহুল গান্ধীর পায়ে হেঁটে হেঁটে পুরো ভারতবর্ষ কয়েক হাজার কিলোমিটার
ঘুরে 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 যে মানুষের সমস্যা, মানুষের সাথে সাধারণ মানুষের সাথে কথা বলা, সাধারণ মানুষের সুখ দুঃখ গুলোকে নিজের মধ্যে ধারণ করা, এটা একটা বড় লিডারশিপের পরিচয় উনি দিয়েছিলেন এবং মানসিকতার পরিচয় দিয়েছিলেন, প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন, যেটার ফল কিন্তু এবার এসছে। এবার দেখুন, এবার বিজেপির, আমি বিজেপি বলবো না এই কারণে যে মোদী ম্যাজিক, মানে মোদী বলেছিল, মোদী যা বলে তাই ভারতবর্ষে চলছে। মোদী বলেছিল যে ইস বার 400 পার, মানে ইস বার 400 পার। তবে আপনারা জানেন যে গত নির্বাচনে প্রায় 300 পার করে গেছিল, 302 বা 3টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা ছিল। তার আগে 280 বা 82টা সিটে একক সংখ্যাগরিষ্ঠতা ছিল। ভারতে 543টা আসনের মধ্যে 200 ম্যাজিক ফিগার হচ্ছে 272টা। তো এই যে 2019 এবং 2014 যে নির্বাচনটা ছিল, সেটা ছিল কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা। আপনি জানেন যে জওহরলাল নেহরুর পরে জওহরলাল নেহরু 3বার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছিলেন ভারতবর্ষের ইতিহাসে পার্লামেন্টে। তারপরে এবার মোদী এতটাই কনফিডেন্ট ছিলেন, মানে কি বলবো, এটা বিরোধীরা বলছে যে অহংকার। কালকে মমতা ব্যানার্জিও সংবাদ সম্মেলনে বলেছে যে ঠিক আছে, লিডারশিপ ভালো, সবকিছু ঠিক আছে, কিন্তু এত অহংকার, নিজেকে ঈশ্বর দাবি করা বা নিজেকে দেবতা দাবি করে বা হিন্দুত্ব, একটা ধর্মের ভিত্তিতে একটা রাষ্ট্রকে পরিচালনা করা, এটা গণতন্ত্র এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এটা কিন্তু কালকে ঠিক না, কি মনে হয় আপনার কাছে? আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আমি অটল বিহারী বাজপেয়ী যখন প্রথম বিজেপি ক্ষমতায়, তখন সিপিএম ছিল এ রাজ্যের ক্ষমতা। আমি একটু পিছনের দিকে বলতে চাই, তখন আমিও এখানে ছিলাম, যে অটল বিহারী বাজপেয়ীকে আমি ব্যক্তিগতভাবে, তার বিজেপির দল আমি ব্যক্তিগতভাবে পছন্দ নাই করতে পারি, কিন্তু নেতা হিসেবে কিন্তু অটল বিহারী বাজপেয়ী অনেক বিজ্ঞ ছিলেন, অনেক। আমি তাকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করতাম। আমার রাজনৈতিক মতাদর্শের সাথে না মিললেও আমি ব্যক্তিগতভাবে অটল বিহারী বাজপেয়ীকে প্রজ্ঞার জন্য পছন্দ করতাম। জ্ঞান এবং তার যে নীতি ছিল, এবং ধর্ম না, উনি প্রত্যেকটা ধর্মের মানুষকে মোটামুটি, যদিও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আপনি জানেন একজন বাঙালি দ্বারা এই পার্টিটা মানে হিন্দুত্ব জাতীয়তাবাদ, মানে ধর্মটাকে বিশেষায়িত্ব করে যে পার্টিটা দাঁড়িয়ে আছে, সেটাই হচ্ছে বিজেপি। সেটা মানে পার্টির যে মূল ব্যাপারটা। এখন ধরেই নেওয়া হয় যে বিজেপিতে যারা ভোট দেয় তারা আসলে হিন্দু বা হিন্দু, এবং বিজেপিতে যারা ভোট দেয় না তারা হিন্দু না অথবা মুসলমান বা অন্য ধর্মের বা সেকুলার বা কমিউনিস্ট, হোয়াটএভার। তো এখন ধরেই নেওয়া যায় যে যখন আমি তখন দেখতাম, যে আমার মনে আছে তপন শিকদার বলে একটা সিটি ওয়েস্ট বেঙ্গল থেকে খেত সিপিএম এর আমলে। সময় কম, আমরা আরেকটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যেহেতু বাংলাদেশের প্রতিবেশী দেশ হিসেবে, বন্ধু দেশ হিসেবে ভারতের বেশ সুনামি রয়েছে। আমরা জানি যে বিশেষ করে বাংলাদেশের যে ক্ষমতাসীন দল রয়েছে আওয়ামী লীগের সাথে এবং ভারতের সাথে যেই সম্পর্ক, সে যদি মোদী আবার, আমরা জানি যে মোদী ম্যাজিক আপনি যেটি বলছিলেন, মোদীর হাতেই যেহেতু আবার অনেকেই বলছেন যে তৃতীয়বারের মতো টানা জওহরলাল নেহরুর পরে আবার তিনি সেক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্পর্ক কেমন হবে বলে মনে হয় আপনার? বাংলাদেশের সাথে সম্পর্ক প্রথমত মোদী সরকার গড়বে কিনা এটা কিন্তু এখনো 100% কনফার্ম নয়। সে 240টা সিট পেয়েছে, এখনো 32টা সিট বাকি আছে। ঠিক আছে, এদিকে ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা, তারাও 240টা বা 230-এর উপরে সিট পেয়েছে, মানে রাতের এবং আজকে সকালে পর্যন্ত যেটা আপডেট, প্রায় পুরো ফলাফলই ঘোষণা হয়ে গেছে মধ্যরাতে। এখন দুজন ব্যক্তির উপরে কিন্তু এবারের ক্ষমতাটা বিশেষ করে মানে দাঁড়িয়ে আছে দুটো পার্টির উপরে। একটা হচ্ছে যে জেডি বিহারের নীতিশ কুমার, আরেকজন হচ্ছে চন্দ্রবাবু নাইডু তেলুগু দেশম অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, এই দুটো পার্টি, কারণ হচ্ছে আপনি দেখুন যে 240টা সিট বিজেপি এবার যে পেয়েছে, তার মানে এখনো তার 32টা সিট কিন্তু বাকি সরকার গঠন করার জন্য।
এখন নীতিশ কুমারকে আমরা সবসময় দল বদলে, এখানে বলে একটা কথা প্রচলন আছে, দল বদলে মানে সুবিধা অনুযায়ী দল বদল করে নীতিশ কুমারের সেই সুনাম বলুন আর বা দুর্নাম বলুন, সেটা কিন্তু নীতিশ কুমারের রয়েছে। এবং নীতিশ কুমারই কিন্তু ইন্ডিয়া এয়ারলাইন্স তৈরি করেছে গত বছর। নীতিশ কুমার, মনে রাখতে হবে, ইন্ডিয়া এয়ারলাইন্স মানে কংগ্রেসের সাথে থেকে উনি কিন্তু আবার এনডিএ অর্থাৎ বিজেপির সাথে অ্যালায়েন্স করেছে গত বছর। তার মানে গত রাতেই কিন্তু এই নীতিশ কুমার এবং আমাদের চন্দ্রবাবু নাইডুর সাথে কিন্তু কংগ্রেস কথাবার্তা চলছে, মানে কি পর্যায়ে পদ দেবে না দেবে। এবং মহারাষ্ট্রের যে শিবসেনা, হ্যাঁ, উদয় ঠাকরে, বাল ঠাকরের ছেলে, তার সাথে কথাবার্তা চলছে। এখন এই দুটো তিনটে পার্টি যদি কংগ্রেসের সাথে মিলে যায় তাহলে কিন্তু ম্যাজিক ফিগার পার হয়ে যাবে কংগ্রেস। সেই ক্ষেত্রে কিন্তু মানে বিজেপি নয়, কংগ্রেসও ক্ষমতা গঠন করতে পারে। তো সেই ক্ষেত্রে এখনই কনফার্ম বলা যাবে না, আজকে দিনটা ভাইটাল, আজকে এবং কালকে এর মধ্যে কখন যে কি হয়ে যায় ভারতবর্ষের রাজনীতিতে সেটা কিন্তু আসলে বলা মুশকিল। আসলে আমরা আমাদের সময় একেবারেই শেষ করতে হবে ডক্টর নুরুল ইসলাম বাবুল, আমাদের একেবারেই সংক্ষিপ্ত শেষ করতে হবে। দর্শক, আমাদের সাথে ভারত থেকে যুক্ত ছিলেন ডক্টর নুরুল ইসলাম বাবুল, লেখক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক। কথা হচ্ছিল যে ভারতের যে লোকসভা নির্বাচন হচ্ছে, অষ্টাদশ নির্বাচন, সেই নির্বাচনে আসলে কারা সরকার গঠন করে এবং সরকার গঠন করলে আসলে বাংলাদেশের সাথে যে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক আসলে কেমন হবে সেটি একটি বিষয়। দর্শক, আমরা আসলে যেই নির্বাচিত হোক, যেহেতু আমাদের দেশ বাংলাদেশ, আমরা নিশ্চয়ই চাইব বাংলাদেশের সাথে যে নির্বাচিত হবে, বাংলাদেশের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো অব্যাহত রাখবে, বাংলাদেশের সাথে যেসব বিষয়গুলো রয়েছে চুক্তি, সেসব চুক্তিগুলো সম্পাদন করবে এবং বাংলাদেশের মানুষের সাথে যে তাদের যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, বন্ধু প্রতিম দেশ হিসেবে পরিচিত, সেই বন্ধু সুলভ আচরণ তারা অব্যাহত রাখবে। এই প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে টেলিভিশন নিয়মিত আয়োজন এশিয়ার সংবাদ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায়, এক অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।